হাই এভরিওয়ান, দিস ইজ আওয়ার থার্ড ক্লাস এন্ড আজকে হইতেছে থার্মাল এক্সপেনশন, যেটা এই চ্যাপ্টারের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বলা যায়। এটা নিয়ে মানে ইয়ে করে ট্রাই করব। তো আমাদের ক্লাসে স্যারের একটা জিনিস হইতেছে, স্যার কিন্তু আহ, স্যারের ক্লাসের বেশিরভাগ আলোচনায় থাকে হইতেছে রিয়েল লাইফ এক্সাম্পলস নিয়ে। সো দেখা যায় যে উনি ক্লাসে কোনো একটা টপিকে অনেক কিছুই বলেন, অনেক রিয়েল লাইফ এক্সাম্পলস নিয়ে ডিসকাস করেন, কিন্তু দেখা যায় যে ওগুলা মানে বোর্ডে না লেখায় অনেকেই নোট করি না, এই জন্য অনেক ইম্পর্টেন্ট টপিক হয়তো বা মিস চলে যায়। সো এই চ্যাপ্টারের ফর্মুলাগুলা বাদেও কিছু খুবই ইম্পর্টেন্ট জিনিসপাতি আছে যেগুলা আমরা হয়তো বা অনেকেই মিস করে গেছি নোট করতে, বাট এগুলা মানে ইয়েতে আসার চান্স অনেক বেশি। সো ফার্স্ট থেকে থেকে যদি শুরু করি, সো ফার্স্টে থার্মাল এক্সপেনশন জিনিসটা মূলত কি। সো থার্মাল এক্সপেনশন জিনিসটা হইতেছে যখন কোনো সলিড হোক বা ফ্লুইড হোক বা যে কোনো সাবস্টেন্সেই যখন টেম্পারেচারটা ইনক্রিজ করা হবে, তখন দেখা যাবে যে তার বিভিন্ন প্রপার্টিজের মধ্যে চেঞ্জ আসবে। সো বেসিক্যালি টেম্পারেচার যখন ইনক্রিজ করা হবে, তখন হইতেছে তার লেংথ বাড়তে পারে, এরিয়া বাড়তে পারে, ভলিউম বাড়তে পারে, অ্যান্ড ডাইমেনশন বাড়তে পারে, মানে সব দিকেই বাড়তে পারে। সো জিনিসটা যদি আমরা একবারে মাইক্রোস্কোপ লেভেলে গিয়ে চিন্তা করি, যে কোনো একটা ইয়ের মধ্যে যেই অ্যাটমগুলা থাকে, সো অ্যাটমগুলা তো নর্মালি হইতেছে মানে একটা ইয়ের মধ্যে এই পয়েন্টগুলো আর কি, বিন্দুগুলা একটা অ্যাটমের মধ্যে কি করতে থাকে, ভাইব্রেট করতে থাকে। কিন্তু যখন টেম্পারেচারটা আমরা ইনক্রিজ করব, তো তখন দেখা যাবে ওর ওর ভাইব্রেশনটা অনেক বেশি বেড়ে যাইতেছে। ভাইব্রেশন বেড়ে যাওয়ায় দেখা যাইতেছে এইগুলার এনার্জি যেগুলো আছে ওগুলা এনার্জিও বেড়ে যাইতেছে। এনার্জি বাড়ায় দেখা যায় যে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা থাকে ওইটাও ইনক্রিজ হয়ে যায়। সো এই ডিস্টেন্স ইনক্রিজ হয়ে যাওয়ায় তার ওভারঅল ইয়েটা, এই স্ট্রাকচারটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। সো থার্মাল এক্সপেনশনের মানে মূল কনসেপ্টটা হইতেছে এইখানেই। সো আগে যে কথাটা বলছি যে থার্মাল এক্সপেনশনে বিভিন্ন প্রপার্টিজের চেঞ্জ আসে, যেমন কোনো একটা রড রডের ল্যাংথ যদি ইনিশিয়াল ল্যাংথ যদি এল থাকে, তাইলে আমরা ধরে নিতে পারি যে আমরা যদি টেম্পারেচার কোনো একটা সার্টেন টেম্পারেচার ইনক্রিজ করি, তারপরে তার ল্যাংথটা মানে কীরকম বাড়ে, ডেল্টা এল পরিমাণ বাড়ে। সো এই যে ডেল্টা এল পরিমাণ ইয়েটা বাড়লো, লেংথটা বাড়লো। সো এই লেংথের চেঞ্জটা কিসের সমানুপাতিক? এটা ফার্স্টলি টেম্পারেচার চেঞ্জের সমানুপাতিক, সরি, হ্যাঁ এটা হইতেছে টেম্পারেচার চেঞ্জের সমানুপাতিক। অ্যান্ড এট দ্য সেম টাইম ওই ইনিশিয়াল ল্যাংথটারও সমানুপাতিক। সো এখান থেকেই মূলত এই সূত্রটা আসে যে ডেল্টা এল ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট, দেন হইতেছে এল, দেন হইতেছে ডেল্টা টি। ঠিক আছে। সো এই যে কোএফিসিয়েন্টটা আছে, এইটা হইতেছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, মানে এই যে লিনিয়ার এক্সপেনশনটা হইলো, লিনিয়ার দিক দিয়ে এক্সপেনশনটা হইলো, এক্সপেন্ড হইলো, এইটার কোএফিসিয়েন্টটা হইতেছে আলফা। সো আলফাটা হইতেছে ম্যাটেরিয়াল স্পেসিফিক থাকে, মানে হইতেছে স্টিলের জন্য একরকম আলফা পাবো, অ্যালুমিনিয়ামের জন্য একরকম, গ্লাসের জন্য একরকম আলফা পাবো। এবং এইটা মূলত কি বলে, এটা বলে যে একটা সার্টেন টেম্পারেচার চেঞ্জে এক্সপেনশনটা কত হইতেছে। মানে এই আমরা এই রিলেটেড একটা কোয়েশ্চেন আগের ক্লাসের নোটেও ছিল সিনিয়র বেস্টের, যেমন এই তো, যে হোয়াট ডাজ ইট মিন বাই দ্য টার্ম কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন অফ এ ম্যাটার ইজ 0.25 পার কেলভিন। সো কোনো একটা কোএফিসিয়েন্টের মান যদি 0.25 হয়, এটা দিয়ে কি বোঝায়, কি বোঝায়, এটা দিয়ে মূলত বোঝায় যে মানে যদি কোনো একটা জিনিসের ল্যাংথ যদি 1 মিটার হয়, তাইলে 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জে তোমার লেংথের চেঞ্জটা কত হবে, এটাই মূলত বোঝায়। সো আমরা আস্তে আস্তে দেখবো এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যদি আমরা আগাই। তো আমরা বেসিক্যালি জানলাম যে এই সূত্রটা, যে ডেল্টা এল ইজ ইকুয়াল টু কি, ডেল্টা এল ইজ ইকুয়াল টু হইতেছে আলফা এল ডেল্টা টি। তো তারপরে হইতেছে এইরকম যে শুধু লেংথেরই এক্সপেনশন হবে এরকম না, ভলিউমের এক্সপেনশন হইতে পারে, এরিয়ার এক্সপেনশন হইতে পারে। সো এরিয়ার জন্য কীরকম ব্যাপারটা কীরকম হবে, এরিয়ার জন্য ব্যাপারটা এরকম হবে যে ডেল্টা এ ইজ ইকুয়াল টু, এখন এই কোএফিসিয়েন্টের কি নেব, এর কোএফিসিয়েন্ট, এরিয়ার কোএফিসিয়েন্ট নিব, তারপরে হইতেছে কি ইনিশিয়াল এরিয়া, দেন হইতেছে ডেল্টা টি। একইভাবে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কি, কোএফিসিয়েন্ট অফ ভি, দেন হইতেছে ইনিশিয়াল ভি, দেন হইতেছে ডেল্টা টি। সো এই মূলত তিনটা সূত্র। এটা হইতেছে এল, এল ধরে নিতে পারি, ইনিশিয়াল এল, ডেল্টা টি, খুবই ইজি জিনিসপাতি। তো এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, যে এই জিনিসটা আছে,
এই জিনিসটা আবার টু আলফা এর সমান, টু আলফা লেংথের সমান। আবার এই জিনিসটা হইতেছে থ্রি আলফা লেংথের সমান, ঠিক আছে। সো বেসিক্যালি এখান থেকে এই ইয়েটা আসে যে থ্রি আলফা লেংথ ইজ ইকুয়াল টু 1.5 1.5 আলফা এ ইজ ইকুয়াল টু হইতেছে আলফা ভি। সো বেসিক্যালি মানে এই সূত্রটাতে আমরা এখানে ডিরেক্ট লিখে দিতে পারি যে টু আলফা এল এ ইন্টু ডেল্টা টি। সো এটা হইতেছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। আবার ডেল্টা ভি এর জায়গায় কি লেখা যায় যে, সরি ডেল্টা বলতেছে আলফা, আলফা ভি এর জায়গায় কি লেখা যায় থ্রি আলফা ভি। সো এই আর কি কাহিনী। অ্যান্ড এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, এখানে বিভিন্ন আগে যে এইরকম বলছি যে বিভিন্ন সাবস্টেন্সের কোএফিসিয়েন্ট বিভিন্নটা হইতে পারে। যেমন স্টিলের ক্ষেত্রে এভারেজ আলফাটা হইতেছে কি 11 × 10⁻⁶, প্রত্যেকটার সাথে ×10⁻⁶ আসবে। সো এটার মান কিন্তু অনেক ছোট একটা জিনিস। তো তারপরে কারণ হইতেছে মানে আলফা দিয়ে মূলত কি বোঝায় যে 1 মিটারের একটা লেংথের কোনো জিনিসে 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জে তার লেংথটা কতটুকু চেঞ্জ আসে। সো কোনো একটা যে কোনো রিয়েল লাইফ এক্সাম্পল দেখো, 1 লিটারে সরি 1 মিটারে কোনো একটা 1 মিটার দৈর্ঘ্যের কোনো একটা জিনিস যদি দেখো, ওইটা যদি 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ করো তাহলে তার লেংথের চেঞ্জ অবশ্যই অনেক ছোট হবে। যে স্টিলের ক্ষেত্রে চিন্তা করলে ওইটা হবে 11 × 10⁻⁶। আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে হইতেছে গ্লাসের ক্ষেত্রে, গ্লাসের ক্ষেত্রে হইতেছে 3 × 10⁻⁻⁶। সো এই আর কি কাহিনী। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হইতেছে 23 × 10⁻⁶। সো আপাতত এতটুকু ছিল। দেন আমরা যদি নেক্সট এই আগে যে জিনিসটা বললাম যে তিনটা রিলেশন এভাবে লেখা যায় যে থ্রি অ্যালুমিনিয়াম এল ইজ ইকুয়াল টু সরি আলফা এল ইজ ইকুয়াল টু 1.5 আলফা এ ইজ ইকুয়াল টু আলফা ভি। সো মানে এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে আলফা এ হইতেছে টু আলফা এল মানে, আর আলফা ভি ইজ ইকুয়াল টু হইতেছে থ্রি আলফা এল। তো এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, দ্য অ্যানোমালাস এক্সপেনশন অফ ওয়াটার। এইটা হইতেছে আলাদাভাবে আমরা নোট করি নাই, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক কোয়েশ্চেন আসে। জিনিসটা কি বেসিক্যালি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা বেসিক্যালি কি জানি, আমরা বেসিক্যালি জানি যে কোনো একটা সাবস্টেন্স, ফর এক্সাম্পল যে কোনো লিকুইড, ওয়াটার ছাড়া যে কোনো লিকুইড, ওটা যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি হবে, ভলিউমের ইনক্রিজ হবে। ভলিউমের ইনক্রিজ হওয়া মানে কি, এটা বড় হইলো, বড় হইলে তার ডেনসিটি এর কি হবে, ডিক্রিজ হবে। এটা হইতেছে স্বাভাবিক কথা। তাহলে উল্টাটা কি হবে, টেম্পারেচার কমাইলে ভলিউম কমবে এবং হইতেছে ডেনসিটি বাড়বে। ঠিক আছে, মানে ছোট জায়গা হলে তো ঘনত্ব বাড়বে, ডেনসিটি মানে ঘনত্ব। তো ওয়াটারের ক্ষেত্রে কি হয়, পানির ক্ষেত্রে কি হবে, পানির ক্ষেত্রে ফর এক্সাম্পল একটা টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস। সো 40 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কি করলাম, টেম্পারেচারটা কমাইতে থাকলাম, টেম্পারেচারটা কমাইতে থাকলাম। টেম্পারেচারটা এক যে টেম্পারেচারটা এখানে আসলো 4 ডিগ্রি সেলসিয়াসে। 40 ডিগ্রি থেকে যত কমাইতে থাকবো তত কি হবে, টেম্পারেচার কমাইলে ভলিউমের ডিক্রিজ হয় অ্যান্ড ডেনসিটি বাড়ে। দ্যাট মিনস কি, এটা কি এক্সপ্যান্ড করতেছে নাকি কম্প্রেস হইতেছে, এখানে কম্প্রেশন হইতেছে মানে ছোট হইতেছে, কম্প্রেসড। সো এটা যদি এতটুক থাকে পরে, ফর এক্সাম্পল এত ছোট অবভিয়াসলি হবে না, তাও ধরলাম এতটুক থেকে এতটুক হইলো পানি আর কি, এতটুক পানি এতটুক পানি হইলো। ঠিক আছে, এরপরের কাহিনী কি হবে, এরপরের কাহিনী নর্মালি কি হইতো, যদি আমরা আরো ছোট করতাম 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে নিতাম, তাহলে টেম্পারেচার কমাইছি, তাহলে তো ভলিউমও কমার কথা, ডেন্সিটি বাড়ার কথা। কিন্তু পানির এই বিশেষত্বটা হইতেছে এখানে ভলিউম কমবে না, এখানে ভলিউম বাড়বে, ডেন্সিটি কমবে। দ্যাট মিনস কি, এখানে এক্সপ্যান্ড হবে। ভলিউম বাড়া মানে কি, এটা বড় হওয়া, এক্সপ্যান্ড হওয়া। সো এখানে কি হবে, এক্সপ্যান্ড হবে, এই হইতেছে কাহিনী। অ্যান্ড 0 ডিগ্রিতে যাওয়ার পরে পানিটা কি হয়ে যাবে, 0 ডিগ্রিতে যাওয়ার পরে হইতেছে পানিটা বরফ হয়ে যাবে। সো ফর এক্সাম্পল এটা হইতেছে একটা বরফের কিউব। সো বরফ হওয়ার পরেও কি হইতে থাকবে, এক্সপ্যান্ড হইতে থাকবে, আর কখনো ইয়ে হবে না, কম্প্রেস হবে না। মানে ভলিউম খালি বাড়তেই থাকবে, যত আমরা টেম্পারেচারে কমাইতে থাকি ভলিউম খালি বাড়তে থাকবে। জিনিসটা উল্টো হওয়ার কথা ছিল, টেম্পারেচার কমাইলে ভলিউম বাড়ার কথা ছিল। তো আমরা ইনিশিয়াল লজিকটা ছিল যে টেম্পারেচার কমলে ভলিউম কি হবে, কমবে। কারণ কি, কারণ হচ্ছে উল্টাটা আমরা চিন্তা করি, টেম্পারেচার বাড়লে ভলিউম কেন বাড়বে, টেম্পারেচার বাড়লে অ্যাটমগুলোর ভাইব্রেশন বেশি হবে, ভাইব্রেশন বেশি হলে একটা দুইটা পয়েন্টের মধ্যে কি হবে, ডিস্টেন্স বেশি হবে, ডিস্টেন্স বাড়লে তাদের
ওভারঅল ভলিউমটা পাবে। আমরা এই যে আগে মাইক্রোস্কোপ লেভেলে গিয়ে যেভাবে চিন্তা করছি এটার ক্ষেত্রে। তো কাহিনী ওইটাই, এখানে কাহিনী হইতেছে যে নর্মালি যে কেসটা হওয়ার কথা ছিল এখানে ওইরকম হইতেছে না। পানির ক্ষেত্রে 44 ডিগ্রিতে যাওয়ার পরে খালি এক্সপ্যান্ড হইতে থাকবে। সো বেসিক্যালি আমরা যদি গ্রাফটা দেখি, গ্রাফটা হইতেছে যে এইখান থেকে আমরা টেম্পারেচারটা যত কমাইতে থাকবো, ভলিউম তত কমতে থাকবে, ভলিউম তত কমতে থাকবে, ঠিক আছে? ভলিউম তত কমতে থাকতেছে, যত টেম্পারেচার কমতেছে ভলিউম কমতেছে। 4 ডিগ্রিতে এসে ভলিউম সবচেয়ে কম, কিন্তু এরপরে যত টেম্পারেচার কমাবো, কথা ছিল এদিকে আসবে, নিচে আসবে, ভলিউমও কমবে, কিন্তু দেখা যাবে ভলিউম বাড়বে। সো আইসে যাওয়ার পরেও, পানি থেকে বরফ হওয়ার পরেও ভলিউম বাড়তে থাকবে। সো এই হইতেছে কাহিনী। তাইলে এখান থেকে বোঝা যায় যে পানির ক্ষেত্রে সবচেয়ে বেশি ডেন্স থাকে হইতেছে এই জায়গায়, সবচেয়ে ভলিউম কম থাকে এই জায়গায়, মানে কি সবচেয়ে ডেন্স থাকবে এই জায়গায়, মানে এইখানে ডেন্সিটি সবচেয়ে বেশি, এইখানে ডেন্সিটি সবচেয়ে বেশি। তাইলে তার মানে কি এইখানে যে এইখানে ডেন্সিটি ডি এট 4 ডিগ্রি সেলসিয়াস আর ডি এট 0 ডিগ্রি সেলসিয়াস, বা আরো আরো কম, লেস দেন 0 ডিগ্রি, লেস দেন 0 ডিগ্রি তো বরফ হয়ে যায়। তো দেখা যাইতেছে যে এইখানে এইখানে হইতেছে ডেন্সিটিটা বেশি, এই জায়গা থেকে এই জায়গায় ডেন্সিটিটা বেশি, মানে পানি থেকে বরফের ডেন্সিটিটা বেশি হয়ে যাইতেছে, মানে 4 ডিগ্রি এর পানি থেকে বরফটা বেশি হয়ে যাইতেছে। এই কারণে যে এই জিনিসটা হয়, এই কারণে অনেকগুলা ইফেক্ট আসে। যেন যেমন যেমন আমরা যদি একটা ইয়ের কথা চিন্তা করি, এখানে হইতেছে একটা লেকের কথা চিন্তা করি, তো এইখানে এতটুক পর্যায়ে যখন আমরা ইয়ে করতে থাকবো, টেম্পারেচার মনে করো কমতেছে, এই এনভায়রনমেন্টের টেম্পারেচার কমতেই আছে, 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হইলো। সো 0 ডিগ্রি সেলসিয়াস ওপর থেকে দেখা যাবে এই অংশগুলা কি হয়ে গেল, পানি থেকে বরফ হয়ে গেল। সো বরফ হওয়ার পরে যদি আমার কেসটা এরকম না হইতো যে এইখানে ডেন্সিটি বেশি না হইতো, মানে এখানে এখান থেকে বরফের ডেন্সিটি বেশি হইতো, তাইলে কি হইতো? তাইলে বরফের ডেন্সিটি বেশি হইলে এটা, যার ঘনত্ব বেশি সে কি হয়, নিচে চলে যায়। তো সে নিচে চলে যাইতো, তারপর এই পানি আবার উপরে উঠতো, উপরে উঠে উপরে ওগুলো আবার বরফ হইতো পরিবেশের কারণে, তারপর ওগুলো আবার নিচে যাইতো, এরকম দেখা যাইতো যে পুরো জিনিসটাই বরফ হয়ে যায়। কিন্তু জিনিসটা এরকম হয় না, কারণ হইতেছে এইখানে যে বরফটা আছে, এই বরফের থেকে এই পানির হইতেছে ডেন্সিটিটা বেশি, ডেন্সিটি বেশি থাকার কারণে বরফটা উপরে ভেসে থাকে, ভেসে থাকার কারণে এই পানিগুলো যেরকম আছে ওই রকমই থাকে। এই জন্য দেখা যায় যে মানে ওই মেরু অঞ্চলে, বা সরি, ওই শীতকালীন যে জায়গাগুলো আছে বেশি শীত বরফ টরফ থাকে, ওখানে দেখা যায় যে নিচের দিকের পানিগুলো কিন্তু ঠিকই আছে, এখানে মাছ আছে, সবকিছু আছে, মানে সবকিছু ঠিক মতোই চলতেছে, খালি উপরে একটা লেয়ারের মধ্যে বরফ থাকে। সো এই আর কি কাহিনী। এটা খুবই একটা ইম্পর্টেন্ট সিনারিও অ্যান্ড রিয়েল লাইফ এক্সাম্পল, এইখান থেকে কোয়েশ্চেন আসতেও পারে, আসার চান্স অনেক বেশি। তো আমরা যদি এখন পাঁচ পেপারে যাই, কনসেপ্ট এতটুকুই ছিল। পাঁচ পেপারে হচ্ছে প্রথমে যে কোয়েশনটা আসছে, এটা হচ্ছে একটা ম্যাথের কোয়েশন, এটা আবার এক্সাম্পলের 2 নাম্বার এক্সাম্পল। সো স্যার কিন্তু এক্সাম্পল থেকে তুলে দিতেছেন, 61-এ আসছে এটা। সো বলছে যে অফ steel metric scale is to be ruled so that millimeter intervals are accurate to within about 5 into 10 to the power 5 millimeter at a certain temperature. What is the maximum temperature variation allowable during the ruling? একটা জিনিস হইতেছে, কোয়েশ্চেন যদি আমাদের কাছে বুঝতে অনেক হার্ড লাগে, তাও কিন্তু আমরা মানে মাথা ঘাটায় বুঝে নিতে পারি যে অনেকের কাছে কোয়েশ্চেন গুলা বুঝতে পেরা হইতে পারে, কিন্তু আমরা যে ডেটাগুলো আছে ওগুলা থেকে অনেক কিছু ক্যাচ আউট করতে পারি। যেমন হইতেছে এখানে অলরেডি স্টিলের কিন্তু ইয়ে দেয়া আছে, মানে এটা দেয়া না থাকলে মাথা রাখা দরকার যে স্টিলের কোএফিসিয়েন্ট হইতেছে 11 × 10⁻⁶। সো আমরা আলফা জানি, তারপরে হইতেছে এখানে জানি যে প্রশ্ন কি করছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার ভেরিয়েশন, মানে টেম্পারেচারের ইয়েটা বাইর করতে হবে, টেম্পারেচার ইন্টারভ্যালটা বাইর করতে হবে, ডেল্টা টিটা বাইর করতে হবে, ঠিক আছে? এটা বাইর করতে হবে। আলফা অলরেডি জানি, একটা ম্যাটেরিয়ালে আলফা অলরেডি জানি। দেন হইতেছে এখানে বলছে যে একটা মিলিমিটার লেংথের কিছুর ইন্টারভ্যালটা কত হইতে পারে, 5 × 10⁻⁻, সরি এখানে মাইনাস আছে, -5 হইতে পারে। সো 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 মানে বেসিক্যালি লেংথ অফ ডেল্টা এল আছে কত, 5 × 10⁻⁻5, অ্যান্ড ইনিশিয়াল লেংথটা কত, 1 মিলিমিটার। মানে 1 মিলিমিটার লেংথের কোনো কিছুর ইন্টারভেলটা মানে চেঞ্জটা কত হইতে পারে, লেংথের চেঞ্জটা 5 × 10⁻⁵ হইতে পারে। বলছে যে তাইলে ম্যাক্সিমাম ইয়েটা কত হবে। সো বেসিক্যালি আমরা মেইন সূত্র কি জানি, ডেল্টা এল ইজ ইকুয়াল টু এল ইন্টু আলফা ইন্টু কত, ডেল্টা টি। তাহলে এখান থেকে ডেল্টা টির মান বের করবো, ডেল্টা টি ইজ ইকুয়াল টু কি হবে, ডেল্টা এল
বাই এল ইন্টু আলফা। সো এটার মান জানি এত, এটার মান জানি এত, এটার মান জানি কত, 11 ইন্টু 10⁻6। জাস্ট খালি মান বসাবো, এই যেমন এগুলা মান বসাবো, মান বসায় এটাকে মিলিমিটারকে মিটারে নেওয়া লাগবে না, কারণ দুইটাই যেহেতু মিলিমিটার আছে, এটা কাটা চলে যায়। ঠিক আছে, সো একটা জিনিস হইতেছে, সো তাইলে হইতেছে কাটাকাটি গিয়ে খালি কি থাকে, 1/α থাকে। 1/α যদি মান বসাই আমরা পাই 4.5 সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস। সো আরেকটা জিনিস হইতেছে, এটা আগের চ্যাপ্টারে মেনশন করা, আগের টপিকে মেনশন করা উচিত ছিল, যে টি নর্মালি যদি লিখি তাহলে ডিগ্রি সেলসিয়াসে কীরকম লিখি, যে 4 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমরা যখন টেম্পারেচারের চেঞ্জটা লিখবো, তাইলে যেমন ডেল্টা টি যখন লিখবো, তখন আমরা 4C দিয়ে তারপর ডিগ্রিটা দিই। এটা মাথায় রাখা দরকার, এটা এত কোর ইস্যু না, তাও ঠিক মতো লিখলাম আর কি। দেন আরেকটা কোয়েশন, সেম সেম এই কোয়েশনকে একটু মডিফাই করে দেয় এইভাবে, সেম এতটুকু ছিল, পরে বলছেন যে ইফ দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ভেরিয়েশন ডিউরিং দ্য রুলিং প্রসেস ইজ 5 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন ফর স্টিল। সো এখন বলছেন যে, এখন উল্টাটা, যে এটা দেয়া আছে বেসিক্যালি, বেসিক্যালি হইতেছে ইয়েটা দেয়া আছে, আলফাটা দেয়া নাই, ইয়েটা দেয়া আছে। সো আমরা জাস্ট এটা চেঞ্জ করে নেব, আমরা জাস্ট এটা চেঞ্জ করে নিলে হয়ে যেতেছে, জাস্ট উল্টায় নিলে, মানে এটা এখানে নিলে। সো এই তো সবগুলোর মান দেওয়া আছে, এটার মান কত 5, তাহলে আলফা মান কত বার করবো, শেষ, ইজিলি করা যেতেছে। সো এই আর কি কাহিনী। দেন এখানে আরেকটা জিনিস হইতেছে, এখন দেখো এটা কিন্তু মিলিমিটার, এটা মিলিমিটার, সো মিলিমিটার মিলিমিটার ক্রস হয়ে শুধু 1/Δt থাকে। তার মানে কি, এটার ইউনিট কত, এটা ইউনিট হইতেছে কেলভিন ইনভার্স বা সেলসিয়াস ইনভার্স, সেলসিয়াস ডিগ্রি ইনভার্স, যে কোনো একটাই। তো ওইটাই আর কি। তো তারপরে কোয়েশনটা হইতেছে, এটা 61-এ আসছে, আবার এটা বইয়ের যে এক্সারসাইজের কোয়েশন থাকে ওটা 33 নাম্বার কোয়েশন। সো হোয়াই ডু লেকস ফ্রিজ অন দ্য টপ রেদার দেন এট দ্য বটম। এটা কিন্তু আমরা অলরেডি এক্সপ্লেন করে ফেলছি, যে একটা লেকের মধ্যে মানে কেন হইতেছে ইয়ে হয়, উপরের গুলা, উপরের পোর্শনটা ফ্রিজ হয়ে যায়, বরফ হয়ে যায়, অলরেডি এক্সপ্লেন করছি। এটা কি জন্য, অ্যানোমালাস এক্সপেনশন অফ ওয়াটার থিওরি। এই যে জিনিসটা পড়লাম এটা হচ্ছে অ্যানোমালাস, মানে এটা, মানে অ্যানোমালাস মানে হচ্ছে আনইউজুয়াল, ঠিক আছে, মানে ইউজুয়াল কি, ইউজুয়াল কেস কি হওয়া উচিত ছিল, ওইটা না হয়ে আনইউজুয়াল একটা কেস দেখা যায় পানির ক্ষেত্রে। সো এই আর কি। দেন আমরা যদি ইকুয়েশনগুলোতে যাই, এটা হইতেছে গুগল ক্লাসরুমে স্যার যেটা দিচ্ছেন, এটা আমি রাখলাম, হয়তো বা চলেও আসতে পারে, কে জানে। দ্য ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন for aluminium and glass is 23 and 3 respectively. What could happen to a west facing Thai aluminium window during summer? So অ্যালুমিনিয়ামের আলফা হইতেছে 23, গ্লাসের হইতেছে 3, তাইলে একটা থাই অ্যালুমিনিয়াম উইন্ডোর সামারে, মানে গরমের দিনে কি হবে, গরমের দিনে টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে অবভিয়াসলি আমাদের ইয়ে হবে, এক্সপেনশন হবে, থার্মাল এক্সপেনশন হবে। থার্মাল এক্সপেনশন হইলে যার থার্মাল, যার আলফা যত বেশি, যার আলফা যত বেশি, তার থার্মাল এক্সপেনশন তত বেশি। ঠিক আছে, খালি যে লেংথের ক্ষেত্রে এটা না, সব দিক দিয়েই, এটাও বেশি, এইটাও বেশি, তো সব সব ডাইমেনশনে বেশি হবে। তাহলে যেহেতু অ্যালুমিনিয়ামের থার্মাল এক্সপেনশন অ্যালুমিনিয়াম গ্লাসের থেকে বেশি, এই জন্য দেখা যাবে যে গ্লাসের ক্ষেত্রে এক্সপেনশনটা বেশি হইতেছে। এক্সপেনশনটা বেশি হলে দেখা যাবে যে কাঁচগুলা, কাঁচ মানে সরি গ্লাসের লেংথটা বেশি বেড়ে যাওয়ায় দেখা যাবে যে ওইটাতে স্ক্র্যাচ পড়ে যাইতেছে বা ভেঙে যাইতেছে, এই আর কি, এই কাহিনী হয়। দেন নেক্সট কোয়েশ্চনে যদি আসি, ডিফাইন দ্য অ্যানোমালাস বিহেভিয়ার অফ ওয়াটার। সো ওই তো জাস্ট আগে সিনারিওগুলো এক্সপ্লেন করবা, যে নর্মালি কি হওয়া উচিত ছিল, বা দেখা যায় যে 4 ডিগ্রি পর থেকে ওইটা এক্সপ্যান্ড হওয়া শুরু করে কন্ট্রাক্টের বদলে। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ অ্যানোমালাস বিহেভিয়ার অফ ওয়াটার। সো এই ওয়াটারের এই কাহিনীর কারণে কি কি ধরনের ইফেক্ট পড়তে পারে। প্রথম হইতেছে আমরা যে এক্সপ্লেন করলাম, যে এই লেকের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে যে এই পানি যে ঠিক রকম থাকে, এই যে জলজীবন যে ঠিকমতো চলতে পারে, ইকুয়েটিক লাইফ যে ঠিকমতো নিরবিচ্ছিন্নভাবে চলে, সো এই কাহিনীটা হয়। দেন আরেকটা কাহিনী হইতেছে, যে আমরা আগে যে ব্যাপারটা বলছি, যে কইছিলাম, যে হইতেছে কইছিলাম এখানে, হ্যাঁ। সো 4 ডিগ্রি পর থেকে খালি এক্সপ্যান্ডই হইতেছে, বরফ হওয়ার পর এক্সপ্যান্ড হবে। তো দেখা যাবে এক সময় টেম্পারেচার যত কমতে থাকবে, মানে এই বরফগুলাও এক্সপ্যান্ড হওয়া শুরু করবে, মানে এক্সপ্যান্ড হইতেই থাকবে। দেখা যাবে কোনো সময় দেখা যাবে যে এটা ক্র্যাক ক্র্যাক করে ফেলবে, সব ভেঙে যাইতে পারে, এটা হইতে পারে। আবার হইতেছে সেম জিনিসটা একটা ওয়াটার পাইপের ক্ষেত্রে হইতে পারে।
সো আমরা যদি কোনো একটা ওয়াটার পাইপ নেই, সো ওয়াটার পাইপেও সেম কাহিনী হতে পারে যে পাইপের মধ্যে যে কোনো একটা পাইপের মধ্যে যদি ইয়ে থাকে, যে কোনো একটা পাইপের মধ্যে যদি পানি যাইতে থাকে, সো আমরা যখন ইয়ে করব ওয়াটার সরি টেম্পারেচার যখন বাড়বে, তখন দেখা যাবে যে তাদের এই ওয়াটারের পানির লেংথ ডাইমেনশনটা বাড়বে। বেশি যদি বেড়ে যায় তখন দেখা যাবে যে পাইপে স্ক্র্যাচ পড়তে পারে বা এমনকি ভেঙেও যেতে পারে। সো এই আর কি। তারপরে বলছে এই যে কোএফিসিয়েন্ট 0.25 পার কেলভিন হওয়ার মিনিং কি, এটা আমরা অলরেডি বলছি যে আহ, কোন একটা 1 মিটার লেন্থের কোনো মেটেরিয়ালে যদি ওয়ান ওয়ান মিটার লেন্থের কোনো মেটেরিয়ালে 1 কেলভিন চেঞ্জের জন্য কতটুকু লেন্থের চেঞ্জ হয়, ওটাই হইতেছে কোএফিসিয়েন্ট। দেন হোয়াট ইজ দ্য মোস্ট ইউজ লিকুইড ইন থার্মোমিটার, এটা হইতেছে ওই সিনিয়রদের নোটে ছিল। সো এটা হইতেছে মার্কারি হইতেছে সবচেয়ে বেশি ইউজ হয় থার্মোমিটারে। কারণ হইতেছে এটার অনেকগুলা ভালো প্রপার্টিজ আছে যে এটা সবসময় লিকুইডই থাকে। তারপর হইতেছে সবসময় মানে একটা সিগনিফিকেন্ট অনেক টেম্পারেচার চেঞ্জ যদি অনেক কম হয়, অনেক কম হইলেও দেখা যায় যে মার্কারির চেঞ্জ হয়। সো একেবারে সিগনিফিকেন্ট লেভেলের টেম্পারেচার চেঞ্জেও মার্কারির লেংথে চেঞ্জ হয়। সো এটা এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হইতেছে হোয়াট আর হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ আলফা, দ্য কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেন্সন। সো ডাইমেনশন বেসিক্যালি কি, আমরা অলরেডি দেখছি যে এখানে দেখলাম কই ছিল, আমরা অলরেডি দেখছি যে হ্যাঁ আলফা ইজ ইকুয়াল টু কি, এটা কাটা গিয়ে 1/t। সো বেসিক্যালি মানে আমরা যখন এককে ইউনিটের আর কি জিনিসটা দেখবো, সো আলফা ইউনিট কি 1/Δt ইউনিটে, কিন্তু এটা কিন্তু মানে সূত্র না। সো সো আমরা যদি ডাইমেনশন দেখি, এটা ডাইমেনশন কি, তো এটা ডাইমেনশন হচ্ছে টি। সো এরকম আর কি, তাহলে টি ইনভার্স হচ্ছে আনসার, এটা হচ্ছে ডাইমেনশনের আনসার। তারপরে হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন বলছে ডাজ দ্য ভ্যালু অফ আলফা ডিপেন্ড অন দ্য ইউনিট অফ লেংথ ইউজড। সো আলফা কি লেংথের উপরে ডিপেন্ড করে? আনসার হইতেছে না, আলফা শুধু টেম্পারেচার চেঞ্জের উপর ডিপেন্ড করে। দেন হইতেছে ফারেনহাইট ডিগ্রি, আমরা যদি সেলসিয়াসের বদলে ফারেনহাইট ডিগ্রি ইউজ করি টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রে, তাইলে কি আলফায়ের কোনো চেঞ্জ আসবে কিনা? ফর এক্সাম্পল এই যে এখানে এই সূত্রটাতে আমরা যদি এখানে আমরা একটা জিনিস কিন্তু আমরা আগে চ্যাপ্টার পড়ছিলাম যে ডেল্টা টির ক্ষেত্রে আমরা যদি কেলভিনে ডেল্টাকে নেই অথবা সেলসিয়াসে নেই, তাহলে এই দুইটা কিন্তু সমান, মানে কেলভিনের চেঞ্জ আর সেলসিয়াসের স্কেল সমান। বাট কিন্তু সেলসিয়াসের চেঞ্জ আর ফারেনহাইটের চেঞ্জ কিন্তু সমান না। এটা আমরা অলরেডি দেখছি যে হ্যাঁ এই তো কেলভিনের চেঞ্জ আর সেলসিয়াসের চেঞ্জ সমান, বাট এই দুটার চেঞ্জ সমান না। ফারেনহাইটের চেঞ্জ সেলসিয়াসের চেঞ্জ ইন্টু 9/5। সো অবভিয়াসলি আমরা যদি আলফা এর ক্ষেত্রে কোএফিসিয়েন্টের ক্ষেত্রে একবার যদি আমরা সেলসিয়াস নিয়ে মাপি আর একবার যদি ফারেনহাইট নিয়ে মাপি, তাহলে আমরা দুইটা আলাদা রেজাল্ট পাবো। দেন হইতেছে নেক্সট কোয়েশ্চনে যদি আসি, এ মেটাল বল ক্যান পাস থ্রু এ মেটাল রিং। সো when ball is heated however it gets stuck in the ring. সো বেসিক্যালি কাহিনী কি, এখানে কাহিনী হইতেছে ফর এক্সাম্পল এটা হইতেছে একটা রিং, এন্ড আমরা যদি এরকম সাইজের একটা বল নেই, সো প্রথমে হইতেছে এই রিং এর ভিতর দিয়ে বলটা যাইতে পারে, এইভাবে ঢুকতে পারে। কিন্তু যখন আমরা বলকে হিট করলে বলের একটা এক্সপেনশন হবে, তো বল আর একটু বড় হয়ে গেলে এই রিং এর ভিতর দিয়ে আর যাইতে পারবে না। তো বলছে যে হোয়াট উড হ্যাপেন ইফ দ্য রিং রাদার দেন দ্য বল ওয়ার হিটেড। সো আমরা যদি বলকে হিট না করে রিংটাকে হিট করি, তাহলে কি হবে, রিংটা আরো বড় হয়ে যাবে, তাহলে তো বল আর ইজিলি ঢুকতে পারবে। এটা এগুলো ইজি কোয়েশ্চেন। Water expands when it freezes. Can we define a coefficient of volume expansion for the freezing process? সো বলছে যে ফ্রিজিং প্রসেসের ক্ষেত্রে মানে মনে করো ওয়াটার থেকে যে ওয়াটার থেকে যে আইস হলো, পানি থেকে যে বরফ হইলো, এই যে ফেজটা চেঞ্জ হইতেছে, পানি থেকে যে বরফ হইতেছে, এই সময় ফেজ চেঞ্জের জন্য কি আলফার কোনো চেঞ্জ আসবে না? আনসার হইতেছে ন, কারণ আলফাটা ডিপেন্ড করে কিসের উপরে, টেম্পারেচার চেঞ্জের উপরে। যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি থেকে আইসে যায়, একটা কনস্ট্যান্ট তাপমাত্রাতেই কিন্তু পানি থেকে আইসে যায়, এই সময় তাপমাত্রায় কোনো চেঞ্জ আসে না, তাহলে আলফারও কোনো চেঞ্জ আসবে না। দেন বলছে হোয়াট কজেস ওয়াটার পাইপস টু বার্স্ট ইন উইন্টার। এটা কিন্তু আগে পড়ছি যে উইন্টারের ক্ষেত্রে কি মানে ওয়াটার পাইপে কেন হইতে পারে, বার্স্ট হয়ে যেতে পারে। সো এখানে বিষয়টা বোঝা লাগবে যে এটা শীতকালে কি হয়, শীতকালে হইতেছে মানে টেম্পারেচার যত কমতে থাকে আমরা কি জানি ভলিউম তত বাড়তে থাকে, তাহলে ওয়াটার পাইপের মধ্যে
এই যে ওয়াটার পাইপ, সো ওটা যে পানি আছে, তো পানিগুলার শীতকালে যখন টেম্পারেচার কম থাকে পানিগুলার ভলিউম বাড়তে থাকে, তখন এটা পাইপটা বাস্ট হয়ে যেতে পারে, এই আর কি। তারপরে ম্যাথ যদি আমরা দেখি, প্রথম ম্যাথটা হইতেছে স্টিল railroad tracks are laid when the temperature is -5 degrees Celsius. A standard section of rail is then 12 meter long. What gap should be left between rail sections so that there is no compression when the temperature gets as high as 42 degrees Celsius? Well, ট্রেনে কিন্তু এই যে ইয়েগুলো থাকে, এগুলোর মধ্যে কিন্তু টেম্পারেচার থার্মাল এক্সপেনশনের বিষয়টা কাজ করে, যে টেম্পারেচার বাড়লে এই ইয়েগুলা বেড়ে যেতে পারে, এই জন্য এক্সট্রা গ্যাপ রাখতে হয় যাতে এই এফেক্টটা কোনো ইয়ে না, ডেঞ্জারাস এফেক্ট না ফেলে। এই জন্যে আমরা অবভিয়াসলি ওই থার্মাল এক্সপেনশনের লিনিয়ার ইয়ের কোএফিসিয়েন্টের সূত্রটা ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে আছে কি কি আছে, হইতেছে বলছে যে প্রথমে ছিল -5 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড আমরা হিসাব করব যখন 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এখন দুটা টেম্পারেচার আছে, আমাদেরকেও টেম্পারেচার আলাদা টেম্পারেচার লাগবে না, আমাদের লাগবে কি টেম্পারেচার চেঞ্জ। তো টেম্পারেচার চেঞ্জ হইতেছে লাস্টের টেম্পারেচার কত 42, এটা থেকে -5 বিয়োগ দিব, তাইলে টেম্পারেচার চেঞ্জটা পাওয়া যাবে, হুইচ ইজ 47। তো 47 সেলসিয়াস অত ডিগ্রি। দেন হইতেছে আর কি কি আছে, রেলওয়ের স্ট্যান্ডার্ড ইয়ে ইনিশিয়াল লেংথটা কত 12 মিটার, সো এল ইজ ইকুয়াল টু আছে 12 মিটার। দেন আর কি আছে, স্টিল আছে, স্টিল থাকলে স্টিলের আলফা আমরা জানি, স্টিলের আলফা হইতেছে 11 × 10⁻⁶। দেন হইতেছে আর কি, আর বলছে যে হোয়াট গ্যাপ শুড বি লেফট, বেসিক্যালি ইনফো তো খালি একটাই থাকে, ডেল্টা এল। ডেল্টা এল বাইক করবে, ডেল বাইকের সূত্র কি আলফা ইন্টু এল ইন্টু ডেল্টা টি, সবগুলো খালি মান বসাইলে হয়ে যাবে। দেন হইতেছে এ ব্রাশ কিউব হ্যাজ এন এজ অফ লেংথ অফ 32.2 centimeter at 20 degrees Celsius. Find the increase in the surface area and the increase in the volume when it is heated to 75 degrees Celsius. So প্রথমে 20 ডিগ্রি ছিল, পরে 75 এ আসে। আমরা অবভিয়াসলি আগে এটা ক্যালকুলেট করে নেব যে ইয়েটা চেঞ্জটা কত, টেম্পারেচার চেঞ্জটা কত। 70 থেকে 20 থেকে 75, 75 থেকে 20 যদি বিয়োগ দিয়ে দিই, হুইচ ইজ 55 সেলসিয়াস ডিগ্রি। দেন হইতেছে আর কি, আর হইতেছে এখানে কিউবটার লেংথ আছে, সো লেংথ আমরা জানি 33.2, হুইচ ইজ 0.332 মিটার। এখন বলছে ইনক্রিজ ইন সারফেস এরিয়া, মানে বেসিক্যালি ডেল্টা এ বাই করব। হ্যাঁ, সো ডেল্টা এ বাই করার সূত্রটা কি, আলফা এ, দেন হইতেছে ইনিশিয়াল এ, দেন হচ্ছে ডেল্টা টি। এর মানটা কেমনে বাই করা যায়, কিউবের ক্ষেত্রে তোমার এর মানটা কিভাবে আসে, কিউবের ক্ষেত্রে এর কিউব যদি একটা চিন্তা করো, এই যে একটা কিউব, সো কিউবের হইতেছে 6টা ফেসটা সেম থাকে, তাহলে আমরা একটা মানে সবগুলা ইয়ের সারফেস এরিয়াটা টোটাল কত হবে 6 ইন্টু এত ইয়ে দিলেই হয়ে যাবে। তো মানে এক পুরো কিউবটার সারফেস এরিয়া বার করবো, একটা জাস্ট একটা এজের ইয়ে দেখো, একটা সাইডে দেখো, একটা সাইডের হইতেছে কত এল এল ইন্টু এল, সো এল স্কোয়ার। বাট আমরা যখন সবগুলা একসাথে কনসিডার করব তখন এটার এটা কত হবে 6 × L², 6 × L²। সো এখানে আবার আলফা এ মানে কি, আমরা অলরেডি আগে জানি যে আলফা এ মানে দিছে আলফা 2 × আলফা এল, সো এ মানে কি 6L² ইন্টু ডেল্টা টি, সবগুলা মান জানি, বসা দিলে আনসার, এ নাম্বার আনসার শেষ। তারপরে বি নাম্বার কোয়েশ্চেন কি, বি নাম্বার কোয়েশ্চেন বলছে যে ইনক্রিজ ইন ভলিউম, মানে ডেল্টা ভি কত, ডেল্টা ভি যেগুলো কি আলফা ভি, ভি ডেল্টা টি। আলফা ভি কত 3 আলফা এল, ভি কত, কিউবের ক্ষেত্রে ভি হইতেছে L³ দেন ডেল্টা টি, সবগুলা মান আছে, বসা দিলে আনসার।